3-4 দিন পর থেকে তাকে জোর করে মাদক খাইয়ে অবৈধ কাজ করাতে থাকে। এর 3 মাস পর তাকে বেঙ্গালুর বিক্রি করে দেয়। সেখানে গিয়েও নাকি একই অবস্থা। আমেনা, সোনামুরার আক্তার এবং বাংলাদেশের লিজা, এই 3 জন মিলে কয়েক বছর যাবৎ ধরে এই অবৈধ দেহ ব্যবসা ও নারী পাচারের কাজ করে যাচ্ছে বলে খবর। সোনামুরা, বক্সনগর, পটিয়া এই 3 এলাকা দিয়ে বাংলাদেশে এর যুবতী মেয়েদেরকে বর্ডার পার করে আগরতলা রেল স্টেশন পর্যন্ত পৌঁছানোর কাছে নিয়োজিত আছে আমিনার বড় ভাই জয়দল হোসেন। তাদেরকে রেলের টিকিট কেটে এখান থেকে পাঠানো ছিল তার দায়িত্ব। ওইখানে আমিনা তাদেরকে স্টেশন থেকে রিসিভ করত, তারপর তাদের ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে তাদেরকে অবৈধ পেশায় লাগাতো, যারা এই কাজে আমোদ পোষণ করত। তাদেরকে অন্য জায়গায় দালাল মারফত বিক্রি করে দিত 4-5 লাখ টাকার বিনিময়ে। এই অত্যাচার থেকে প্রাণে বেঁচে এসে গতকাল কলমচৌড়া থানায় একটি মামলা দায়ের করেন রাজিয়া নামের এই মেয়েটি। মামলাটা করেন আমিনা বেগম ও তার ভাই জয়দল হোসেনের বিরুদ্ধে। তাদের বাড়ি বক্সনগর মোল্লামোড়া। এখন দেখার বিষয় পুলিশ কি ভূমিকা গ্রহণ করে। তোর নাম কি? রাজিয়া বেগম, বাড়ি কনিয়ামারা। আমি আমার মাসির বাড়ি বেড়াতে আসলাম। মাসির বাড়ি কোন জায়গায়? মাসির বাড়ি বক্সনগর। তখন আসার পরে আমিনার সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে আমিনা বলতেছে তোমার ভালো কাজ দেবো। আমিনার বাড়ি কোন জায়গায়? আমিনার বাড়ি বক্সনগর মোল্লামোড়া। তো আমিনা আমার বললো ভালো কাজ দেবো, তুমি দেশে থেকে কি করবা, তোমার বাবা নেই মা আছে। তাই নিল, নেওয়ার পরে কোন জায়গায় নিছে? বেঙ্গালুরু না? হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে তারপরে গেছে চেন্নাই কলিম্বাতর। তো এদিক থেকে নিয়ে এসে প্রথম তো ভালো ছিল, তারপরে বলতেছে এমন কাজ করার জন্য। তাই আমি বললাম না, আমি এমন কাজ করবো না। কি তারা কি করো এখানে? কি মেয়ে নিয়ে সে মেয়েরা খারাপ কাজ করায়। আর কতজন হইব আছে ওখানে? আছে 10-15 জন আছে এই আমিনার আন্ডারে। হ্যাঁ। তুমি কত মাস ছিলে এখানে? আমি আসলাম 7 মাস। 7 মাসে তোমার টাকা পয়সা কিছু দিছে নি তোমার? না, আমার টাকা পয়সা কিছু দেয়নি। কি হয়েছে আর? তারপরে মানে আমাকে খারাপ জিনিস করাচ্ছে। আমি বলছি আমি করবো না এরকম কাজ, ভালো কাজ হলে আমাকে বলো, আমি ভালো কাজ করবো। তারপরে আমার জোর জবরদস্তি করে মানে খারাপ কাজ করাইছে। তারপরে আমি আরেকজনের কাছে মানে বিক্রি করে দিছে। বিক্রি করে দেওয়ার পরে আমি এদিক থেকে ফলাইয়া বাড়িতে আসছি। কালকে বাড়িতে আসছি, তারপরে এখন আমি বাড়িতে আছি। তোমরা কি থানাতে কোনো লিখিত দিছো? না, থানাতে কিছু দেয়নি। আমার শরীর ভালো না, তাই ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখালাম, তাই আজকে দেবো। ওইখানে আমিনার সাথে আর কেউ আছে? হ্যাঁ, এর সাথে একটা ছেলে থাকে। ছেলের বাড়ি কোন জায়গায়? ছেলের বাড়ি হলো সোনামুড়া। আর কোন মহিলা টইলা আসেনি? হ্যাঁ আছে, বাংলাদেশের মহিলা আছে। তারা ওইখানে থাকে না? হ্যাঁ, ওইদিকে থাকে। সমস্ত খারাপ কাজ করে না? হ্যাঁ, খারাপ। আমিনার ভাই আছে বক্সনগরে। নাম কি আমিনার ভাই? নাম হলো জয়দল হোসেন। এখান থেকে লোকগুলা মেয়েগুলো বাংলাদেশের থেকে উঠে এদিকে পাচার করে। আর ওইখানে সে ইয়ে করে ব্যবসা করে? হ্যাঁ, ওইদিকে ব্যবসা করে। তো এখন তুমি কি চাও? আমি এখন চাচ্ছি আমার উপরে যে 1 মাস কাজ করাইছে, যে আমাকে 1 টাকাও দেয়নি, যে আমি কাজ করছি, এখন আমার এই টাকা আর এবং আমার উপরে যে নির্যাতন করছে এটার আমি বিচার চাই। আমি আইনের কাছে এটাই চামো যে আমার সুস্থ সবলে যেন আমার বিচার করে দেয়। তারা ওইখানে কি কত বছর ধরে এই কাজ চালাইতেছে? কত বছর ধরে? প্রায় আজকে 3-4 বছর হয়ে যাবে। আচ্ছা, তুমি কি আর কারো জানাইছিলেন না? জানাইছি বলতে এমন কেউ জানাইনি। আমি বাড়িতে এসেছি কালকে, তাই আমি আজকে থানার ভিতরে যাই বলবো তার নামে। এদিকে মনে করেন আমাকে খারাপ কাজ করায়, লোকে জোর জবরদস্তি করে, ফ্ল্যাগ এবং বিয়ার ড্রিঙ্কস করা। তাই ড্রিঙ্কস করে তারপরে আমাকে এক্সট্রা মানে খারাপ কাজ করা তার রুমে। তুমি ওইখানে প্রতিবাদ করছো নি? না, এদিকে আমি ওদিকে কথা বুঝি না, ভাষাও বলতে পারি না, তাই আমি এদিকে কেউ জানাই। কিভাবে আইছো ওইখান থেকে? এদিক থেকে আমার মাকে জানালাম, মা আমার তেমন সমস্যা, আমি কিভাবে বাড়িতে আসবো। 1 মাস মার সাথে যোগাযোগ করতে পারছি না, তাই হঠাৎ করে যোগাযোগ করলাম। তারপরে মা আমার কেমন মামা লাগে তাই নাকি জানাইছে। জানানোর পরে তাই না এদিক থেকে বাইরে পর্যন্ত আনছে, ওই টাকা মাকা ধার নিয়ে এসে তারপর আমাকে ওখান থেকে উদ্ধার করলো। মামলায় ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
জাতীয় শিক্ষানীতি থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ইতিবাচক অভিমত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। জাতীয় শিক্ষানীতি 2020-এর আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত করে বেরিয়ে যাবার মুখে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে খোলাখুলি কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিশেষ করে জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে আরও একবার নিজের ইতিবাচক ধারণাটারে জানান দিলেন মুখ্যমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় বললেন, এই শিক্ষানীতি আগামী দিনে মানব সম্পদ বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রীর দাবি হচ্ছে, পূর্বেকার যে শিক্ষানীতি ছিল তা অনেকটা নিজ নিজ অঞ্চল নির্ভর ছিল, কিন্তু বর্তমানের জাতীয় শিক্ষানীতি গোটা দেশ কেন্দ্রিক হওয়ায় আগামী দিনের কথা চিন্তা করে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ইতিবাচক ফল বয়ে আনবে বলে মুখ্যমন্ত্রী দৃঢ় আশাবাদী। এদিকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে, এই সময়ের মধ্যে বিভিন্ন চিকিৎসকেরা MBBS পড়াশোনা সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য রাজ্যের বাইরে চলে যাচ্ছেন বলে একটা ঘাটতি তৈরি হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন প্রকারের কর্মী সংকট যে রয়েছে তা স্বীকার করে মুখ্যমন্ত্রীর দাবি হচ্ছে, সমাধানের ব্যাপারে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের এখান থেকে প্রায় ডাক্তারবাবুরা যেখানে লিভ রিজার্ভ 10% বাইরে পাঠানো যায়, এখানে দেখা গেছে প্রায় 30% চলে গেছে অনেকে। এর জন্য একটা বিরাট ঘাটতি আমাদের হয়ে গেছে। আমাদের যারা MBBS ডাক্তারবাবুরা আছেন তারা সবাই চায় যে উচ্চশিক্ষার জন্য, তো অনেকে পড়তে চলে গেছেন, কিন্তু এইভাবে গেলে তো আমাদের পক্ষে উচিত। এই যে একটা গ্যাপ হয়েছে, সব জায়গায় ডাক্তার দেওয়া আমাদের পক্ষে, বা যারা অন্যান্য যারা আনুষঙ্গিক যে স্বাস্থ্যকর্মীরা আছে তাদেরও কিন্তু ঘাটতি আছে। কালকে একটা কথা এই বিষয়ে বিশদভাবে আলোচনা হয়েছে, আজকেও একটা রিভিউ মিটিং আছে, সেখানে কথা বলবো কিভাবে সেই গ্যাপটাকে ফিল আপ করবো। স্যার, জাতীয় শিক্ষানীতির ফলে রাজ্যের ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে স্যার? খুবই ভালো হবে এবং খুবই ছাত্রছাত্রীদের জন্য আমি যেটা আমার বক্তব্যে আমি বলেছি যে আগে একটা আঞ্চলিক যে এডুকেশন পলিসি ছিল, যার যার ইউনিভার্সিটির আলাদা আলাদা ছিল, সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চেয়েছেন আমাদের ভারতবর্ষের যে তার কৃষ্টি সংস্কৃতি তার উপর ভিত্তি করে একটা এডুকেশন পলিসি ওরা করতে। আপনারা জানেন, আগে আমরা সবাই জানতাম যে বিদেশ থেকে আগে ভারতবর্ষে মানুষ পড়াশোনার জন্য আসতো, নালন্দা বিশ্ববিদ্যালয়, তফসিলার থেকে আরম্ভ করে এরকম অনেক ইউনিভার্সিটি ছিল, এবং সময়ের তালে তালে এখন আমরা বাইরে যাই। তো সেটাকে আবার দিত যে আমাদের সম্মান, সেটাকে ফিরে পাওয়ার জন্য ন্যাশনাল যে এডুকেশন পলিসি 2020 সেটা শুরু করেছেন। তো আমাদের অন্যান্য রাজ্যে কর্ণাটক এবং মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানা, আসাম জায়গায় কয়েক জায়গায় ওরা অ্যাডপ্ট করে ফেলেছে। তো আমাদের এখানে আজকের থেকে যেটা হায়ার এডুকেশনে সেটা শুরু হয়েছে, আর যেটা স্কুল লেভেল সেটা তো আরও বিস্তরভাবে আরও গবেষণা করে সেটা শুরু হবে। তো আমি অত্যন্ত খুশি, যেটা অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের ছেলেরা মেয়েরা যখন বাইরে যাবে তাদের কাছে মনে হবে না যে সে অন্য ধাঁচের পড়াশোনা করে সে ওখানে পড়তে গেছে, একই ধাঁচের সেখানে গিয়ে তার পক্ষে ইজি হবে, এখানকার পড়াশোনার সাথে সে মিলে যেতে, তার মিশে যেতে অসুবিধা হবে। তো সেটা আরেক বিষয়, সেটা অন্য আরেকটা বিষয়ে মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি দেখেছেন। যেহেতু আমি এই বিভাগে আমি ভারপ্রাপ্ত মন্ত্রী, এই কারণে আমার যেতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর আমার যেতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। অবশেষে ত্রিপুরা রাজ্যে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলো জাতীয় শিক্ষানীতি 2020-এর। জাতীয় শিক্ষানীতির পক্ষে বিপক্ষে বিভিন্ন মতবাদ, বিভিন্ন আলোচনা পর্যালোচনার পর এবার অবশেষে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা রাজ্যে পথ চলা শুরু হলো জাতীয় শিক্ষানীতি 2020-এর। রাজধানীর টাউন হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যে জাতীয় শিক্ষানীতির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেন, MBB বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেব পোদ্দার, দপ্তরের সচিব শরদেন্দু চৌধুরী, অধিকর্তা NC শর্মা প্রমুখ। নিজের আলোচনায় অংশ নিয়ে জাতীয় শিক্ষানীতি 2020-এর ব্যাপারে ইতিবাচক মানসিকতা পোষণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী গভীর আশাবাদী, এই জাতীয় শিক্ষানীতি আগামী দিনে শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণে যেমন কাজ করবে, ঠিক এর পাশাপাশি এই শিক্ষানীতির সফল প্রয়োগের মধ্য দিয়ে কর্মসংস্থানের রাস্তাও
উন্মোচিত হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও দাবি করেন সবে মাত্র পথ চলা শুরু হয়েছে, যদি তার কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে তাহলে আগামী দিনে সবার সাথে কথা বলে তার সংশোধন করা যেতে পারে। তার এক্সিট করার সুবিধা আছে এবং তার জন্য এরকম না যে তার সার্টিফিকেট পাবে, সেই তার মূল্যায়নও করা হচ্ছে। এই যে একটা চিন্তা ভাবনা আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা করা হয়েছে, সত্যিকারের অর্থে যা অপূর্ব। প্রথম দিকে হয়তো আমাদের অসুবিধা হলো, কারণ যে কোনো জিনিস নতুন অবস্থায় একটু অসুবিধা হয়। এখানে কথা বলা হয়েছে যে ভর্তির বিষয়, প্রথমে অনলাইনের কথা বলা হয়েছে, যদিও ন্যাশনাল এডুকেশন পলিসিতে আছে যে ভর্তি প্রক্রিয়া অনলাইনে হবে, কিন্তু এবার এটা ছাড় দেওয়া হয়েছে যে অফলাইনেও করা যাবে। তো সেভাবে ভর্তি হচ্ছে। আমাদের এখানে ইউনিভার্সিটির আন্ডারে এখন দুটো কলেজ আছে, আর বাকি সব কলেজগুলোই ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে। এবং আমি এখানে ভাইস চ্যান্সেলর মহোদয় দুজনেই এখানে উপস্থিত আছেন, আমাদের সেক্রেটারি মহোদয় এখানে আছেন। আমি জানি যে ওনাদের যে চেষ্টায় আজকে যেভাবে স্টেক হোল্ডার যারা আছে, প্রিন্সিপাল যারা আছেন, তাদের সাথে নিয়মিত কথাবার্তা বলা হয়েছে। দিল্লি যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলা হয়েছে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। যে বিষয়গুলো ঠিকভাবে বোঝা যাচ্ছিল না ন্যাশনাল এডুকেশন পলিসি করতে গিয়ে, সেগুলো অনেকটা ক্লারিফিকেশন ওনারা পেয়েছেন, যেটা আজকে সেকেন্ড সেশনে আপনাদের সাথে সেই বার্তালাপ হবে, আপনাদেরও সেটা অনেকটা সুবিধা হয়ে যাবে। তো সবকিছুই শুরু করতে গেলে একটা প্রথম দিকে একটু অসুবিধা হয়। আমি শিওর এই ন্যাশনাল যে এডুকেশন পলিসি ন্যাপ, সেটা 2030 যে টার্গেট এখানে রাখা হয়েছে, আগামী দিন আমি নিশ্চিত যে তার কিন্তু রেজাল্ট তখনই আমরা পাবো। শুরুতে অসুবিধা হবে, এবং আমাদের ত্রিপুরাতে কোয়ালিটির কিন্তু অভাব নেই। আমরা নিজেরাও দেখেছি, যখন বাইরে আমরা গেছি, প্রথমে একটু মনে হতো যে একটু নিজেদেরকে একটা ইনফিরিয়র ভাব একটা থাকতো, কিন্তু যখন কিছুদিন যাওয়ার পর যখন খাপ পেয়ে গেলাম, দেখা গেলাম যে আমরাও কোনো অংশে ওদের থেকে কম হয়। অর্থাৎ আমাদের মধ্যে এই যে সামগ্রিক, এখন তখন তো আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল বা ত্রিপুরা ইউনিভার্সিটি পরে এসছে, একটা আঞ্চলিক ইউনিভার্সিটির যে গাইডলাইন সেটা মেনে আমাদের সেই পড়াশোনা। কিন্তু যখন ন্যাশনাল লেভেলে যেতাম তখনই কি আমাদের একটু সমস্যা হতো, তার জন্য আবার এক্সট্রা এফোর্ট দেওয়া হতো। কিন্তু এখন কি হচ্ছে, ন্যাশনাল যে এডুকেশন পলিসি, তাতে করে সমগ্র ভারতবর্ষের যে এডুকেশন সেটা কিন্তু একরকম হবে। তাতে করে যে জায়গায় যায় আমাদের স্টুডেন্টরা, তারা কিন্তু ওখানে গিয়ে আর অসুবিধা হবে না। তো মেইন উদ্দেশ্য হচ্ছে সত্যিকারের মানুষ তৈরি করা, দেশের জন্য চিন্তা করা, দেশ ভাবনার যে বিষয়, সেটা আমাদের যে ঐতিহ্য, যেটা একটু কথা বলা হয়েছে, নালন্দা তাকশিলার মতো আমাদের এখানে আসতো মানুষ পড়াশোনার জন্য ভারতবর্ষে। আর এখন আমরা নিজেদের প্রাউড ফিল করি যে আমার ছেলে কোথায় থাকে, বলে আমেরিকাতে, কোথায় থাকে, লন্ডনে থাকে, আমরা প্রাউড ফিল করি। কিন্তু একটা সময় ছিল যে সমস্ত পৃথিবী আমাদের ভারতবর্ষে আসতো পড়াশোনার জন্য। সেই যে বিষয়টা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে আমাদের যে ঋত গৌরব, সেটা যেন আমরা ফিরে পাই। এবং তার জন্যই কিন্তু, এবং বাস্তবের সাথে মিলিয়ে একটা স্কিল, একটা মানুষ পড়াশোনা করলে কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় তার কর্মসংস্থানের সুযোগ হয় না। এর জন্য কর্মসংস্থানের সাথে সুযোগ করে দিয়ে, যাতে করে সমাজের যেগুলো তার যে এভিনিউজগুলো, সেইগুলো যাতে সে পেতে পারে, তার জন্য এই এডুকেশন পলিসি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। উষা বাজারে তপশিলি জাতি মোর্চার প্রদেশ কার্যকারিণী বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্যরা। ভারতীয় জনতা তপশিলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় উষা বাজারে। এই কার্যকারী বৈঠক থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 9 বছর পূর্তি তথা প্রধানমন্ত্রী হিসেবে 9 বছর মোদীর কার্যকলাপকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিস্তর কর্মসূচি নেওয়া হয় বলে জানা গেছে। এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মোর্চার রাজ্য
প্রদেশ সভাপতি টোটন দাস সহ বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিকে এই কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দাবি করেন, বিজেপি দলের অনুগত অন্যান্য মোর্চার মতো তফসিলি জাতি মোর্চার উদ্যোগেও নরেন্দ্র মোদীর কার্যকালের বিভিন্ন কর্মসূচিগুলোর বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিশা নির্ধারিত হবে এই বৈঠকের মধ্য দিয়ে। যে মূল সংগঠন, সেই মূল সংগঠনের আমাদের 7টা মোর্চা আছে, আপনারা সবাই জানেন। মূল সংগঠনের সাথে তারাও কিন্তু আমাদের হাত পা। এর মধ্যে এসসি মোর্চার যে স্টেট আমাদের অর্গানাইজেশন আছে, তাদের আজকে কার্যকারিণীর বৈঠক। আপনারা সবাই জানেন যে আমাদের কার্যকারিণীর বৈঠক যে আমাদের মাদার সংগঠন সেটা হয়েছে। পরবর্তী সময়ে ডিস্ট্রিক্ট, মন্ডল সব জায়গায় হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় বাকি, সেগুলো হবে। তো পাশাপাশি সমস্ত মোর্চাগুলোরও কিন্তু কার্যকারিণী বৈঠক আমাদের মাসে। এবারের কার্যকারিণী বৈঠকে একটাই বিষয়, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে 9 বছর, যে ওনার যে 30শে মে ওনার যে 9 বছর কার্যকাল সম্পন্ন হয়েছে, সেই বিষয়ে মানুষের কাছে, জনসাধারণের কাছে নিয়ে যাওয়া। তো সেই বিষয়ে চলছে সব জায়গায়, যেটা আমি বললাম ডিস্ট্রিক্ট, মন্ডল অব্দি গেছে, স্টেট থেকে তো হয়েছে। এখন মোর্চার মাধ্যমে বিভিন্ন মোর্চা, আজকে যারা এসসি মোর্চা, তাদের আমাদের যে এসসি সম্প্রদায়ের যারা আছে তাদের কাছে বার্তা নিয়ে যাওয়া। শুধু এসসি সম্প্রদায় না, অন্যান্যও যাবে, কিন্তু তাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে আমাদের, যেহেতু এটা এসসি মোর্চা আর কার্যকারী বৈঠক, সেখানে এই বিষয়গুলো নিয়ে যাওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা যা করেছেন 9 বছরে, আমাদের যে 1 মাস সমানে 30শে জুন পর্যন্ত আমাদের যে কার্যক্রম সেগুলো চলছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমাদের যে কার্যক্রম, সেখানে আমরা সবাই যাচ্ছি। তো আজকে এখানে কার্যকারিণী বৈঠক, সেখানে এই বিষয়ে আলোচনা হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী মানেই সবসময় আমি যেটা বলি উন্নয়ন, উন্নয়নের চেহারা যদি বলতে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ওনাকে সামনে রেখে আগামী দিন আমাদের ইলেকশন, যে মেম্বার অফ পার্লামেন্টে যে ইলেকশন হতে যাচ্ছে, আমাদের 2টো সিট। তো গত ইলেকশনে আমাদের 303 সংখ্যা ছিল পার্লামেন্টে। সেটা আমার মনে হয় এবার যেভাবে আমরা কাজে নিয়োজিত হয়েছি এবং প্রধানমন্ত্রীজিকে সামনে রেখে আমরা ওনার যে কাজগুলো আমরা করছি, এবার কোথায় যে যাবে সংখ্যা বলা মুশকিল। তো সেই বিষয়ে আমি সবার কাছে একটাই বার্তা রাখবো, যে বিশ্বাস রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। কারণ নর্থ ইস্ট অ্যাক্ট ইস্ট পলিসি যেটা উনি বলেছেন, তাতে করে ত্রিপুরার যে উন্নয়ন সেটা কিন্তু চোখে ধরা পড়ে। রাস্তাঘাট থেকে শুরু করে কানেক্টিভিটি সব দিকেই আমরা শুধু উন্নয়নেই, উন্নয়ন ছাড়া কিছু হবে না। আর সর্বোপরি শান্তি শৃঙ্খলা এবং দেশকে শক্তিশালী করার ওনার যে চেষ্টা এবং করেছেন, তার জন্য অবশ্যই ওনাকে আমি ধন্যবাদ দেবো। এই বার্তাই আমরা মানুষের কাছে নিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডিএসওর উদ্যোগে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ। আজ আরও একবার জাতীয় শিক্ষানীতি 2020 চালু করা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল অল ইন্ডিয়া ডিএসও। সংগঠনের তরফ থেকে শুরু থেকে এই শিক্ষানীতির বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রতিবাদ সংগঠিত করা হয়েছে। আজ আরও একবার সংশ্লিষ্ট শিক্ষানীতি চালু করা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষা দপ্তরের সামনে প্রতিবাদে সামিল হল ছাত্র সংগঠনটি। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য দাবি করেন, এই জাতীয় শিক্ষানীতি দেশের সাধারণ মানুষের শিক্ষার পরিপন্থী। এই জাতীয় শিক্ষানীতিকে অবিলম্বে রদ করার দাবি করার পাশাপাশি শ্রী আচার্য আগামী দিনে শিক্ষা ব্যবস্থার সমস্ত দায়ভার সরকার যাতে বহন করে সেই দাবি আরও একবার উত্থাপন করলেন। দেখুন, 2020 সালে করোনা অতিমারির সময়ে দেশের শিক্ষাবিদ থেকে শুরু করে ছাত্র সংগঠন, এমনকি পার্লামেন্টের মধ্যেও কোনো ধরনের আলাপ আলোচনা না করেই একটা শিক্ষার প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 আমাদের দেশে কেন্দ্রীয় সরকার চালু করেছে। আমরা সেই দিন থেকেই আমরা প্রতিবাদ করে আসছি এবং আজকেও আমরা দেখছি যে এই শিক্ষানীতিকে চালু করার জন্যই উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশন আজ 10টায় টাউন হলে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দ্বারা এই জাতীয় শিক্ষানীতি এই রাজ্যে প্রণয়ন হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এই জাতীয় শিক্ষানীতিতে আমরা লক্ষ্য করছি যে প্রাক প্রাথমিক শিক্ষা, যেটা অঙ্গনওয়াড়ির মধ্যে চলে যাবে, প্রাথমিক শিক্ষায় বৃত্তিমুখী শিক্ষা চালু হবে, নবম শ্রেণী থেকে সেমিস্টার সিস্টেম চালু হবে, মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে না, উচ্চশিক্ষায় এমফিল কোর্স বাতিল হয়ে যাবে। টোটাল শিক্ষা ব্যবস্থা, যে দীর্ঘদিনের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ক্লাসরুম শিক্ষা, সেটা পরিবর্তন হয়ে অনলাইন শিক্ষা চালু হবে।
এই যে শিক্ষা, সেটা শিক্ষার প্রাণ সত্যকে নষ্ট করে দেবে, মানুষ গড়ে উঠবে না। যেই বিবেকানন্দের মতে যে শিক্ষা হবে সকলের, ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং, এই শিক্ষা যদি চালু হয় ক্যারেক্টার তৈরি হবে না। আমরা এআইডিএসও সারা দেশব্যাপী এই শিক্ষানীতি যেদিন চালু হয়েছিল সেদিন থেকে প্রতিবাদ করে আসছি। আমরা আজ মাননীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা সংগঠনের পক্ষ থেকে আবেদন জানাবো যে এই রাজ্যে, এই গরিব ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ভয়ানক শিক্ষানীতি আপনি চালু করবেন না, এবং শিক্ষার সমস্ত ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। প্রত্যেকটা স্কুল কলেজ প্রতিষ্ঠান, কলেজে শিক্ষক নিয়োগ, অধ্যাপক নিয়োগ করে শিক্ষার সার্বিক পরিবেশকে অক্ষুণ্ণ রাখার দাবি আমরা রাখছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। রাজধানী প্রজ্ঞা ভবনে ফুড প্রসেসিং এর উপর এক দিবসীয় কর্মশালায় উপস্থিত শিল্পমন্ত্রী টিঙ্কু রায়। রাজধানী প্রজ্ঞা ভবনে আজ ফুড প্রসেসিং এর উপর এক দিবসীয় গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় গোটা উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যের প্রতিনিধি তথা উদ্যোগীরা অংশগ্রহণ করে বলেই জানা গেছে। গোটা দিন ফুড প্রসেসিং, প্যাকেটিং থেকে শুরু করে খাদ্যের বাণিজ্যিকরণ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে অর্থনীতিকে স্বনির্ভর করার ব্যাপারে রোডম্যাপ নির্ধারিত করা হবে বলে জানা গেছে। এদিকে এই কর্মশালায় উপস্থিত থেকে রাজ্যের শিল্প দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায় সংশ্লিষ্ট উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। মন্ত্রীর দাবি হচ্ছে, এরকমের উদ্যোগের মধ্য দিয়ে যারা এই ফুড প্রসেসিং এর সাথে যুক্ত রয়েছেন বা বিভিন্নভাবে খাদ্যদ্রব্যের বিক্রির সাথে যুক্ত রয়েছেন, তাদের অর্থনৈতিকভাবে যেমন লাভালাভের বিষয় রয়েছে, এর পাশাপাশি রাজ্যের ব্যাপক উপকৃত হবে। এটা ইন্ডাস্ট্রিজ দপ্তরের প্রয়াস। এখানে ফুড প্রসেসিং, অর্থাৎ ফুড প্রসেসিং এর উপরে একদিনের সেমিনার। ফুড প্রসেসিং, প্যাকেটিং, ডিজাইনিং, মার্কেটিং, অলমোস্ট অর্থাৎ বাণিজ্যিকভাবে আমাদের রাজ্য, এটা পুরো নর্থ ইস্টকে নিয়ে আমাদের রাজ্য যেগুলো স্কোপ রয়েছে, যেগুলো আমাদের এখানে রিসোর্স রয়েছে, সেগুলোকে কাজে লাগানো, এগুলোকে যারা করছে সেগুলোকে আরও কী করে আপগ্রেড করা যায়, কী করে আরও টেকনোলজি ভালো নিয়ে আসা যায়, এইগুলোর উপরেই মূলত সেমিনার। তো এখানে এক্সপার্টরা থাকবে আর আধিকারিকরা রয়েছে। তো একটাই প্রয়াস যে রাজ্যে যেন আরও শিল্প স্থাপন হয় এবং রোজগারের এটাও একটা মাধ্যম। শিল্প ছাড়া এই যে আমাদের সমস্যা, যেটা সমস্যা সেটা সমাধান করা খুব মুশকিল, কারণ সরকারি চাকরি সব সমাধান হবে এরকম নয়। তো আজকে স্বনির্ভরের জন্য এটা একটা, আর এটা যারা করছে এটা হচ্ছে ফেডারেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স নর্থ ইস্ট রিজন, যারা দেখে, তো এরা এই প্রোগ্রামটা করছেন। তো ওনারা এর আগেও করেছেন অনেকগুলো কার্যক্রম, এটা ফুড প্রসেসিং এর উপর করছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। আগামী 21শে জুন বিশ্ব যোগা দিবস। প্রতি বছরে নিয়ে এবছর এই যোগা দিবস ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সাথে উদযাপন করার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, এক এক করে বিশ্ব যোগা দিবস এবার নবম বর্ষে পদার্পণ করল। নবম বর্ষের এই বিশ্ব যোগা দিবস কিভাবে উদযাপন করা হবে, কোথায় কোথায় কিভাবে কি কি প্রস্তুতি করতে হবে, এই সমস্ত বিষয়গুলিকে একত্রিত করে আজ শিক্ষা দপ্তরের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, এই সভা থেকে আগামী 21শে জুন কিভাবে আন্তর্জাতিক বিশ্ব যোগা দিবস প্রতিপালন করা হবে তার দিশা সম্পূর্ণরূপে নির্দিষ্ট করা হবে। রাজ্য সরকারের দপ্তরের উদ্যোগে আগামী 21শে জুন বিশ্ব যোগা দিবস, সেই দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা যায়। এবং আজকে একটা প্রিপেয়ার্ড মিটিং হচ্ছে, কোন জায়গাটায় হবে এবং কীভাবে সম্পন্ন করা হবে। গতবার যেভাবে আমরা করেছি সেভাবেই চেষ্টা করবো যাতে আরও সুন্দর, আরও বেটার কিছু করা যায়। সেভাবেই আজকে আমাদের ডিরেক্টর সাহেব আছেন, মিডিয়াম সাহেবও আছেন, ক্রীড়া দপ্তরে, বিএসএফ এবং বিভিন্ন দপ্তর যাদেরকে আহ্বান করে আজকে সবাই উপস্থিত আছেন। সবাই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে যাতে বিশ্ব যোগা দিবসকে আরও আকর্ষণীয় করে তোলা এবং যত বেশি সংখ্যক লোককে যোগার মধ্যে নিয়ে আসা। যোগা আমাদের জীবনে একটা অপরিহার্য হয়ে পড়েছে, জীবনের ধারার মধ্যে। এখন যত বেশি যোগাকে আমরা, যত বেশি যুব সমাজকে আমরা আকৃষ্ট করতে পারবো, অংশগ্রহণ করতে পারবো, প্রতি আমরা যে নেশামুক্ত ত্রিপুরা গঠন করে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন, এটা ততটাই সফল হবে। তো যোগা এমনিতে আমরা ব্যক্তিগতভাবে আমরা যারা যোগার সময় যোগা করি,
আমরা কিন্তু শারীরিক সুস্থ থাকি, রোগ থেকে আমরা অনেকটা সেফ থাকি এবং নিজেকে সবল সুস্থ রাখার ক্ষেত্রে যোগা অত্যন্ত প্রয়োজন। কাজে 21শে জুন বিশ্ব যোগা দিবসকে আমরা সামনে রেখে আজকে একটা প্রস্তুতি করতে মিটিং করছি। মূল অনুষ্ঠানটি কোথায় হবে? আমরা গতবার উমানন্দ মাঠে স্টেডিয়ামে করা হয়েছিল, এখন সামনে যেহেতু বর্ষা, এটাকে ভাবনার মধ্যে দেখে আজকে আলোচনা করা হবে। দুটি প্লেসকে আমরা সামনে রেখে একটা উমানন্দ স্টেডিয়াম আর একটা সম্ভবত একটা উজ্জ্বলতে পেরেছি। এটা যদি আমরা দেখি এখন আলোচনা কিন্তু সবাই যদি সিদ্ধান্ত নেয় সেই মোতাবেকই আমরা সবাইকে জানাবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিকাশ দেববর্মা আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের জনজাতি মোর্চার সভাপতি, কৃষ্ণকান্ত জমাতিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ আইপিএফটি, বিকাশ দেববর্মা আমাদের আইপিএফটি যুব নেতা, বিপিন দেববর্মা আমাদের ইউথ যুব মোর্চার সভাপতি নবাদুল বণিক এবং অন্যান্য যারা আমাদের যুব জনজাতি মোর্চার যারা এখানে উপস্থিত এবং আইপিএফটির নেতৃত্বরা উপস্থিত হয়েছেন এবং দূর দূরান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং যতন খুলুঙ্কা। আমি জনজাতি ভাষা বুঝতে পারি কিন্তু বলতে পারি না। আমি বিপিন দেববর্মাকে বলেছি আমাকে কিছু জনজাতি ভাষা শেখানোর জন্য। তা আমি কথা দিচ্ছি আগামী 2-3 মাসের মধ্যে আমি জনজাতি ভাষা দিয়ে বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুগণ, আমি ছোট্ট 2টা কথা বলেই আমি বক্তব্য বিরাম দেব, কারণ এখানে জিষ্ণুদা আছেন, রেবতীদা আছেন, ওনারা বক্তব্য রাখবেন। আজকে সকালবেলা থেকেই একটা টান উত্তেজনা যে বিজেপি আইপিএফটি এই খুমলুঙে সভা করতে পারবে। আমি কিছুদিন আগে সিদ্ধান্ত নিয়েছি যে আমি কাকারজলা এবং খুমলুঙে আমাদের জনজাতি মোর্চা এবং আইপিএফটি মিলে আমরা সভা করব। আজকে তারই উদ্যোগে আমরা আজকে এখানে জনজাতি মোর্চা, যুব ফ্রন্ট এবং ইউথ আইপিএফটি মিলে আমরা এই সভার উদ্যোগ গ্রহণ করছি। অনেক বাধা বিপত্তি, আমি কাকারজলাতেও সভা করব, যত বাধাই আসুক না কেন। अरे मारना है तो हमको मारो, इन लोगों का कसूर क्या है? ये भी जो चले जाती है, आप लोग भी चले जाती हो, तो आप लोग क्यों आपस में चिल्ते हो? जनजाति का सभा नहीं होगा, क्यों नहीं होगा? इनका अधिकार नहीं है। आज राजा আমরা যখন আসছি সবাই মিলে আমরা এখানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের এখানে প্রতিকৃতি স্থাপন করা হয়েছে, আমরা এখানে ফুল দিয়েছি। আমরা এই পবিত্র স্থানে আমরা মহারাজাকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আর এই মহারাজার পুণ্য ভূমিতে আমাদেরকে সভা করতে দেবে না, এও আমরা ত্রিপুরাবাসী হিসাবে মেনে নেব। যত বাধাই আসুক, এই মহারাজার পুণ্যভূমিকে যারা এই অশান্তি করবে তাদেরকে রেহাই করে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি কোন সময় ক্ষমা করবে না। সবাই একত্রিত হন। কিসের জন্য লড়াই? কিসের জন্য লড়াই? ত্রিপুরাতে স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি বারবার এই ত্রিপুরা রাজ্যের জনজাতি এদিকে ব্যানারটার দিকে বিশ্ব পরিবেশ দিবস 2023 এই পরিবেশ দিবসে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও
জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান পরিবেশবিদদের আবহাওয়াজনিত যে সমস্ত শঙ্কা এইগুলি দূরীকরণে যে পদক্ষেপ সারা দেশ জুড়ে আমাদের রাজ্যেও এই কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে এই আশঙ্কা থেকেই গাছ লাগানো, এই পরিবেশ দিবসের যে স্লোগান, যেটা থিম বিট প্লাস্টিক পলিউশন, বিশেষ করে প্লাস্টিক পলিউশনকে রোধ করার লক্ষ্যেই এবার আবহাওয়াবিদদের সারা বিশ্বজুড়ে যে আবেদন, এই আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটি এবং রাজ্য সেবা দল তাদের কর্মীরা রাস্তায় নেমে এই পরিবেশজনিত বিষয়গুলি সম্পর্কে মানুষকে জাগ্রত করতে চাইছে। একদিন শুধু গাছ লাগালাম, কিন্তু এই পদক্ষেপটা যদি সারা বৎসর বা ভবিষ্যৎ কর্মসূচিতেও আমরা অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আবহাওয়াজনিত যে সমস্ত আশঙ্কা বা আবহাওয়াবিদদের যে বাণী, ভবিষ্যৎবাণী, এর সম্মুখীন হতে হবে। সব কিছু চিন্তাভাবনা করে আমরা আজকে গান্ধীঘাটে এবং নেতাজি মূর্তি, এই নেতাজি কর্নারে খোশবাগান স্থিত যে পার্ক, সেই পার্কে কিছু চারা রোপণ করার লক্ষ্যে আমরা এসেছি। এই নেতাজি পার্কে এসে দেখলাম নেতাজিকে নিয়ে যারা এত বেশি প্রচার মুখ, যারা নানাভাবে নেতাজির আদর্শে অনুপ্রেরণার কথা বলেন, আজকে নেতাজি এখানে উপেক্ষিত। নেতাজি কর্নারটাকে পরিচ্ছন্ন রাখা, এটাকে সৌন্দর্যায়ন করে রাখা যে দায়িত্ব, আগরতলা স্মার্ট সিটি হচ্ছে, স্মার্ট সিটির দ্বারা আইল্যান্ডগুলির উন্নয়ন হচ্ছে। আমি বুঝি না উন্নয়নটা কি? উন্নয়ন কি শুধুমাত্র ওয়ান টাইম, যে একটা কিছু করে এটার একটা পাথর বসিয়ে শিলান্যাস করে গেলাম বা তার উন্মোচন করে দিলাম, এটাই কি উন্নয়ন? উন্নয়ন মানে যে সম্পদ আমরা গড়েছি, এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করা। আমি অত্যন্ত দুঃখিত যে আজকে নেতাজি কর্নারে, নেতাজি মূর্তির পেছনেই আমাদের রাজ্যের সরকার এখানে একটা ট্রান্সফরমার বসাচ্ছে, যেখানে নেতাজি কর্নারকে সাজিয়ে তুলে এই নেতাজির জন্মদিবস উদযাপন কমিটি আছে। আমরা জানতে পারলাম এই কমিটি কিছুই জানে না। এই কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এটাকে প্রতিনিয়ত পরিচ্ছন্ন রেখে নেতাজির প্রতি আমাদের যে সম্মান প্রদর্শন করা, এই জিনিসটুকু যাদের করা প্রয়োজন ছিল, সেখানে দেখা যাচ্ছে নেতাজিকে ঘিরে আজকে একটা অপরিচ্ছন্ন অবস্থা এবং এইখানে ট্রান্সফরমার বসিয়ে এমন একটা পরিস্থিতির উদ্ভব হচ্ছে যে এই নেতাজি কর্নারটাকে, এটাকে ইট কাঠের পাথরের একটা গম্বুজ রূপে তারা এটাকে তুলে ধরতে চাইছে। আমি দাবি জানাবো, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি দাবি জানাবো, অবিলম্বে এই ট্রান্সফরমার এখানে যেন এটা বসানো না হয়, এটাকে স্থানান্তরিত করা। আশেপাশে অনেক খালি জায়গা আছে, সেই জায়গায় নিয়ে এই ট্রান্সফরমার বসানো হোক এবং নেতাজি কর্নারটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এই স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে যেন কাজে হাত দেওয়া হয়, এটাকে একটা কর্মসূচির মাধ্যমে এটাকে সাজিয়ে তোলা হয়। আমি এই আজকের দিনে সমস্ত রাজ্যবাসীকে অভিনন্দন জ্ঞাপন করে অনুরোধ রাখবো, একটা আহ্বান রাখবো রাজ্যবাসীর প্রতি, যে এই যে থিম বিট প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক বর্জ্য, এটাকে কিভাবে রোধ করা যায়, প্লাস্টিক বর্জন করা এবং গাছ লাগিয়ে মানুষের জীবন রক্ষার্থে পরিবেশকে কিভাবে আরও বেশি নির্মল করা যায়, সেই লক্ষ্যে মানুষ এগিয়ে আসুন, কাজ করুন।
এদিকে যান না, ব্যানারটার দিকে। বিশ্ব পরিবেশ দিবস 2023 এই পরিবেশ দিবসে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান পরিবেশবিদদের আবহাওয়াজনিত যে সমস্ত শঙ্কা এইগুলি দূরীকরণে যে পদক্ষেপ সারা দেশ জুড়ে আমাদের রাজ্যেও এই কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে এই আশঙ্কা থেকেই গাছ লাগানো এই পরিবেশ দিবসের যে স্লোগান, যেটা থিম বিট প্লাস্টিক পলিউশন, বিশেষ করে প্লাস্টিক পলিউশনকে রোধ করার লক্ষ্যেই এবার আবহাওয়াবিদদের সারা বিশ্বজুড়ে যে আবেদন, এই আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটি এবং রাজ্য সেবা দল তাদের কর্মীরা রাস্তায় নেমে এই পরিবেশজনিত বিষয়গুলি সম্পর্কে মানুষকে জাগ্রত করতে চাইছে। একদিন শুধু গাছ লাগালাম, কিন্তু এই পদক্ষেপটা যদি সারা বৎসর বা ভবিষ্যৎ কর্মসূচিতেও আমরা অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আবহাওয়াজনিত যে সমস্ত আশঙ্কা বা আবহাওয়াবিদদের যে বাণী, ভবিষ্যৎবাণী, এর সম্মুখীন হতে হবে। সব কিছু চিন্তাভাবনা করে আমরা আজকে গান্ধীঘাটে এবং নেতাজি মূর্তি, এই নেতাজি কর্নারে খোশবাগান স্থিত যে পার্ক, সেই পার্কে কিছু চারা রোপণ করার লক্ষ্যে আমরা এসেছি। এই নেতাজি পার্কে এসে দেখলাম নেতাজিকে নিয়ে যারা এত বেশি প্রচারমুখ, যারা নানাভাবে নেতাজির আদর্শে অনুপ্রেরণার কথা বলেন, আজকে নেতাজি এখানে উপেক্ষিত। নেতাজি কর্নারটাকে পরিচ্ছন্ন রাখা, এটাকে সৌন্দর্যায়ন করে রাখা যে দায়িত্ব, আগরতলা স্মার্ট সিটি হচ্ছে, স্মার্ট সিটির দ্বারা আইল্যান্ডগুলির উন্নয়ন হচ্ছে। আমি বুঝি না উন্নয়নটা কি? উন্নয়ন কি শুধুমাত্র ওয়ান টাইম, যে একটা কিছু করে এটার একটা পাথর বসিয়ে শিলান্যাস করে গেলাম বা তার উন্মোচন করে দিলাম, এটাই কি উন্নয়ন? উন্নয়ন মানে যে সম্পদ আমরা গড়েছি, এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করা। আমি অত্যন্ত দুঃখিত যে আজকে নেতাজি কর্নারে, নেতাজি মূর্তির পেছনেই আমাদের রাজ্যের সরকার এখানে একটা ট্রান্সফরমার বসাচ্ছে, যেখানে নেতাজি কর্নারকে সাজিয়ে তুলে এই নেতাজির জন্মদিবস উদযাপন কমিটি আছে। আমরা জানতে পারলাম এই কমিটি কিছুই জানে না। এই কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এটাকে প্রতিনিয়ত পরিচ্ছন্ন রেখে নেতাজির প্রতি আমাদের যে সম্মান প্রদর্শন করা, এই জিনিসটুকু যাদের করা প্রয়োজন ছিল, সেখানে দেখা যাচ্ছে নেতাজিকে ঘিরে আজকে একটা অপরিচ্ছন্ন অবস্থা এবং এইখানে ট্রান্সফরমার বসিয়ে এমন একটা পরিস্থিতির উদ্ভব হচ্ছে যে এই নেতাজি কর্নারটাকে, এটাকে ইট কাঠের পাথরের একটা গম্বুজ রূপে তারা এটাকে তুলে ধরতে চাইছে। আমি দাবি জানাবো, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি দাবি জানাবো অবিলম্বে এই ট্রান্সফরমার এখানে যেন এটা বসানো না হয়, এটাকে স্থানান্তরিত করা। আশেপাশে অনেক খালি জায়গা আছে, সেই জায়গায় নিয়ে এই ট্রান্সফরমার বসানো হোক এবং নেতাজি কর্নারটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এই স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে যেন কাজে হাত দেওয়া হয়, এটাকে একটা কর্মসূচির মাধ্যমে এটাকে সাজিয়ে তোলা হয়। আমি এই আজকের দিনে সমস্ত রাজ্যবাসীকে অভিনন্দন জ্ঞাপন করে অনুরোধ রাখবো, একটা আহ্বান রাখবো রাজ্যবাসীর প্রতি, যে এই যে থিম বিট প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক বর্জ্য, এটাকে কিভাবে রোধ করা যায়, প্লাস্টিক বর্জন করা এবং গাছ লাগিয়ে মানুষের
জীবন রক্ষার্থে পরিবেশকে কিভাবে আরও বেশি নির্মল করা যায় সেই লক্ষ্যে মানুষ এগিয়ে আসুন, কাজ করুন। এদিকে যান না, ব্যানারটার দিকে। বিশ্ব পরিবেশ দিবস 2023, এই পরিবেশ দিবসে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান পরিবেশবিদদের আবহাওয়াজনিত যে সমস্ত শঙ্কা এইগুলি দূরীকরণে যে পদক্ষেপ সারা দেশ জুড়ে আমাদের রাজ্যেও এই কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে এই আশঙ্কা থেকেই গাছ লাগানো, এই পরিবেশ দিবসের যে স্লোগান, যেটা থিম বিট প্লাস্টিক পলিউশন, বিশেষ করে প্লাস্টিক পলিউশনকে রোধ করার লক্ষ্যেই এবার আবহাওয়াবিদদের সারা বিশ্বজুড়ে যে আবেদন, এই আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটি এবং রাজ্য সেবা দল তাদের কর্মীরা রাস্তায় নেমে এই পরিবেশজনিত বিষয়গুলি সম্পর্কে মানুষকে জাগ্রত করতে চাইছে। একদিন শুধু গাছ লাগালাম, কিন্তু এই পদক্ষেপটা যদি সারা বৎসর বা ভবিষ্যৎ কর্মসূচিতেও আমরা অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আবহাওয়াজনিত যে সমস্ত আশঙ্কা বা আবহাওয়াবিদদের যে বাণী, ভবিষ্যৎবাণী, এর সম্মুখীন হতে হবে। সব কিছু চিন্তাভাবনা করে আমরা আজকে গান্ধীঘাটে এবং নেতাজি মূর্তি, এই নেতাজি কর্নারে খোশবাগান স্থিত যে পার্ক, সেই পার্কে কিছু চারা রোপণ করার লক্ষ্যে আমরা এসেছি। এই নেতাজি পার্কে এসে দেখলাম নেতাজিকে নিয়ে যারা এত বেশি প্রচারমুখ, যারা নানাভাবে নেতাজির আদর্শে অনুপ্রেরণার কথা বলেন, আজকে নেতাজি এখানে উপেক্ষিত। নেতাজি কর্নারটাকে পরিচ্ছন্ন রাখা, এটাকে সৌন্দর্যায়ন করে রাখা যে দায়িত্ব, আগরতলা স্মার্ট সিটি হচ্ছে, স্মার্ট সিটির দ্বারা আইল্যান্ডগুলির উন্নয়ন হচ্ছে। আমি বুঝি না উন্নয়নটা কি? উন্নয়ন কি শুধুমাত্র ওয়ান টাইম, যে একটা কিছু করে এটার একটা পাথর বসিয়ে শিলান্যাস করে গেলাম বা তার উন্মোচন করে দিলাম, এটাই কি উন্নয়ন? উন্নয়ন মানে যে সম্পদ আমরা গড়েছি, এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করা। আমি অত্যন্ত দুঃখিত যে আজকে নেতাজি কর্নারে, নেতাজি মূর্তির পেছনেই আমাদের রাজ্যের সরকার এখানে একটা ট্রান্সফরমার বসাচ্ছে, যেখানে নেতাজি কর্নারকে সাজিয়ে তুলে এই নেতাজির জন্মদিবস উদযাপন কমিটি আছে। আমরা জানতে পারলাম এই কমিটি কিছুই জানে না। এই কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এটাকে প্রতিনিয়ত পরিচ্ছন্ন রেখে নেতাজির প্রতি আমাদের যে সম্মান প্রদর্শন করা, এই জিনিসটুকু যাদের করা প্রয়োজন ছিল, সেখানে দেখা যাচ্ছে নেতাজিকে ঘিরে আজকে একটা অপরিচ্ছন্ন অবস্থা এবং এইখানে ট্রান্সফরমার বসিয়ে এমন একটা পরিস্থিতির উদ্ভব হচ্ছে যে এই নেতাজি কর্নারটাকে, এটাকে ইট কাঠের পাথরের একটা গম্বুজ রূপে তারা এটাকে তুলে ধরতে চাইছে। আমি দাবি জানাবো, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি দাবি জানাবো, অবিলম্বে এই ট্রান্সফরমার এখানে যেন এটা বসানো না হয়, এটাকে স্থানান্তরিত করা
আশেপাশে অনেক খালি জায়গা আছে, সেই জায়গায় নিয়ে এই ট্রান্সফরমার বসানো হোক এবং নেতাজি কর্নারটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এই স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে যেন কাজে হাত দেওয়া হয়, এটাকে একটা কর্মসূচির মাধ্যমে এটাকে সাজিয়ে তোলা হয়। আমি এই আজকের দিনে সমস্ত রাজ্যবাসীকে অভিনন্দন জ্ঞাপন করে অনুরোধ রাখবো, একটা আহ্বান রাখবো রাজ্যবাসীর প্রতি যে এই যে থিম বিট প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক বর্জ্য এটাকে কিভাবে রোধ করা যায়, প্লাস্টিক বর্জন করা এবং গাছ লাগিয়ে মানুষের জীবন রক্ষার্থে পরিবেশকে কিভাবে আরও বেশি নির্মল করা যায়, সেই লক্ষ্যে মানুষ এগিয়ে আসুন কাজ করুন। এদিকে যান না, ব্যানারটার দিকে। বিশ্ব পরিবেশ দিবস 2023, এই পরিবেশ দিবসে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান পরিবেশবিদদের আবহাওয়াজনিত যে সমস্ত শঙ্কা, এইগুলি দূরীকরণে যে পদক্ষেপ সারা দেশ জুড়ে আমাদের রাজ্যেও এই কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এই আশঙ্কা থেকেই গাছ লাগানো, এই পরিবেশ দিবসের যে স্লোগান, যেটা থিম বিট প্লাস্টিক পলিউশন, বিশেষ করে প্লাস্টিক পলিউশনকে রোধ করার লক্ষ্যেই এবার আবহাওয়াবিদদের সারা বিশ্বজুড়ে যে আবেদন, এই আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটি এবং রাজ্য সেবা দল তাদের কর্মীরা রাস্তায় নেমে এই পরিবেশজনিত বিষয়গুলি সম্পর্কে মানুষকে জাগ্রত করতে চাইছে। একদিন শুধু গাছ লাগালাম, কিন্তু এই পদক্ষেপটা যদি সারা বৎসর বা ভবিষ্যৎ কর্মসূচিতেও আমরা অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আবহাওয়াজনিত যে সমস্ত আশঙ্কা বা আবহাওয়াবিদদের যে বাণী, ভবিষ্যৎবাণী, এর সম্মুখীন হতে হবে। সব কিছু চিন্তাভাবনা করে আমরা আজকে গান্ধীঘাটে এবং নেতাজি মূর্তি, এই নেতাজি কর্নারে খোশবাগান স্থিত যে পার্ক, সেই পার্কে কিছু চারা রোপণ করার লক্ষ্যে আমরা এসেছি। এই নেতাজি পার্কে এসে দেখলাম নেতাজিকে নিয়ে যারা এত বেশি প্রচার মুখ, যারা নানাভাবে নেতাজির আদর্শে অনুপ্রেরণার কথা বলেন, আজকে নেতাজি এখানে উপেক্ষিত। নেতাজি কর্নারটাকে পরিচ্ছন্ন রাখা, এটাকে সৌন্দর্যায়ন করে রাখা যে দায়িত্ব, আগরতলা স্মার্ট সিটি হচ্ছে, স্মার্ট সিটির দ্বারা আইল্যান্ডগুলির উন্নয়ন হচ্ছে। আমি বুঝি না উন্নয়নটা কি? উন্নয়ন কি শুধুমাত্র ওয়ান টাইম, যে একটা কিছু করে এটার একটা পাথর বসিয়ে শিলান্যাস করে গেলাম বা তার উন্মোচন করে দিলাম, এটাই কি উন্নয়ন? উন্নয়ন মানে যে সম্পদ আমরা গড়েছি, এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করা। আমি অত্যন্ত দুঃখিত যে আজকে নেতাজি কর্নারে, নেতাজি মূর্তির পেছনেই আমাদের রাজ্যের সরকার এখানে একটা ট্রান্সফরমার বসাচ্ছে, যেখানে নেতাজি কর্নারকে সাজিয়ে তুলে এই নেতাজির জন্মদিবস উদযাপন কমিটি আছে, আমরা জানতে পারলাম এই কমিটি কিছুই জানে না। এই কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এটাকে প্রতিনিয়ত পরিচ্ছন্ন রেখে নেতাজির প্রতি আমাদের যে সম্মান প্রদর্শন করা,
এই জিনিসটুকু যাদের করা প্রয়োজন ছিল, সেখানে দেখা যাচ্ছে নেতাজিকে ঘিরে আজকে একটা অপরিচ্ছন্ন অবস্থা এবং এইখানে ট্রান্সফরমার বসিয়ে এমন একটা পরিস্থিতির উদ্ভব হচ্ছে যে এই নেতাজি কর্নারটাকে এটাকে ইট কাঠের পাথরের একটা গম্বুজ রূপে তারা এটাকে তুলে ধরতে চাইছে। আমি দাবি জানাবো, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি দাবি জানাবো অবিলম্বে এই ট্রান্সফরমার এখানে যেন এটা বসানো না হয়, এটাকে স্থানান্তরিত করা। আশেপাশে অনেক খালি জায়গা আছে, সেই জায়গায় নিয়ে এই ট্রান্সফরমার বসানো হোক এবং নেতাজি কর্নারটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এই স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে যেন কাজে হাত দেওয়া হয়, এটাকে একটা কর্মসূচির মাধ্যমে এটাকে সাজিয়ে তোলা হয়। আমি এই আজকের দিনে সমস্ত রাজ্যবাসীকে অভিনন্দন জ্ঞাপন করে অনুরোধ রাখবো, একটা আহ্বান রাখবো রাজ্যবাসীর প্রতি যে এই যে থিম বিট প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক বর্জ্য এটাকে কিভাবে রোধ করা যায়, প্লাস্টিক বর্জন করা এবং গাছ লাগিয়ে মানুষের জীবন রক্ষার্থে পরিবেশকে কিভাবে আরও বেশি নির্মল করা যায়, সেই লক্ষ্যে মানুষ এগিয়ে আসুন কাজ করুন। এদিকে যান না, ব্যানারটার এদিকে। বিশ্ব পরিবেশ দিবস 2023, এই পরিবেশ দিবসে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান পরিবেশবিদদের আবহাওয়াজনিত যে সমস্ত শঙ্কা, এইগুলি দূরীকরণে যে পদক্ষেপ সারা দেশ জুড়ে আমাদের রাজ্যেও এই কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এই আশঙ্কা থেকেই গাছ লাগানো, এই পরিবেশ দিবসের যে স্লোগান, যেটা থিম বিট প্লাস্টিক পলিউশন, বিশেষ করে প্লাস্টিক পলিউশনকে রোধ করার লক্ষ্যেই এবার আবহাওয়াবিদদের সারা বিশ্বজুড়ে যে আবেদন, এই আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটি এবং রাজ্য সেবা দল তাদের কর্মীরা রাস্তায় নেমে এই পরিবেশজনিত বিষয়গুলি সম্পর্কে মানুষকে জাগ্রত করতে চাইছে। একদিন শুধু গাছ লাগালাম, কিন্তু এই পদক্ষেপটা যদি সারা বৎসর বা ভবিষ্যৎ কর্মসূচিতেও